প্রিয় ছাত্রছাত্রী সকল, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ রয়েছ। বর্তমানে আমরা এক সংকটময় পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, কিন্তু তারপরেও অর্থাৎ এই সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েও তোমাদের পঠন পাঠনে যেন ব্যাঘাত না ঘটে, তার জন্য স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আর তোমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ অনলাইন ক্লাসের আমার প্রথম ক্লাস। ফার্স্ট টার্মে আমরা শেষ করেছিলাম তৃতীয় অধ্যায়, আর আজ আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতা গড়ার কথা। ভারতের ইতিহাসে একটা গোল্ডেন পিরিয়ড বলা যায় এই সময়টা। মানে এক কথা, আমরা যদি সংঘবদ্ধ হয়ে যদি আমরা লড়াই না করতাম ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, তাহলে আজ হয়তো ভারতবর্ষের ইতিহাসটা অন্যভাবে রচনা হতো। তাহলে আজকে সংঘবদ্ধতার গড়ার কথার অধ্যায়ে প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। যার মধ্য দিয়ে ব্রিটিশ শাসকেরা তাদের শাসন কার্যের ভিত্তি স্থাপন করেছিলেন। তার কয়েক বছর পরে এক কথায় 1764 খ্রিস্টাব্দে আবারও তারা ভারতবর্ষের 3টি শক্তিকে তারা পরাস্ত করে। এরপরে তারা আর পিছনের দিকে ফিরে তাকায়নি। তাই এক বছর পরেই 1765 খ্রিস্টাব্দে তারা দেওয়ানি লাভের অধিকার পায়। আর এই দেওয়ানি লাভের অধিকারের মধ্য দিয়ে তারা ভারতবর্ষের শাসনের যে ভিত্তি তারা আরো প্রসারিত করতে শুরু করে। অর্থাৎ ভারতবর্ষের যে অর্থের যে একটা বিষয় ছিল, সেই জিনিসটা তাদের হাতের তালুতে চলে আসে। তার যে বিষয়টা বলছিলাম যে পলাশী যুদ্ধের পর 100 বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের যে সাম্রাজ্যবাদী যে একটা মনোভাব, তাদের যে একটা নগ্ন দৃষ্টান্ত, এই নগ্ন দৃষ্টান্তের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা আধিপত্য বিস্তার করে। আর এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করে, তীব্র অর্থনৈতিক শোষণ শুরু করে দেয়। আর এই অর্থনৈতিক শোষণের ফলে ভারতবাসীর জীবন এবং জীবিকার মধ্যে প্রবল আঘাত আনতে শুরু করে। ফলে কি হয়, বিশেষ করে যারা কৃষক সম্প্রদায়ের মানুষ, তাদের জীবিকা আরো দুর্বিষহ হয়ে ওঠে। শুধু কৃষক সমাজ নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও জীবন জীবিকার উপর চরমভাবে আঘাত এনেছিল। এই সময় বিশেষ করে এই ব্রিটিশ সরকাররা ভারতীয়দের সমাজ, ধর্ম, সভ্যতাকে ঘৃণা করতে থাকে। মানে তারা যে আলাদা, কৃষ্ণাঙ্গর থেকে যে শ্বেতাঙ্গরা আলাদা, এই জায়গা থেকে তারা নিজেদের চলাফেরার মাধ্যমে, শাসন কার্যের মাধ্যমে তারা স্পষ্ট করে তুলে দেয় যে ভারতীয়রা আমাদের থেকে আলাদা। তাহলে প্রত্যেক ক্ষেত্রে
আমাদের ঘৃণার চোখে দেখতে তারা শুরু করে। তাহলে এক জায়গায়, যেহেতু এই জায়গায় আমরা ভারতবাসী, আমাদের এই শাসন কার্যের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এখানে শাসন কার্য পরিচালনা করছেন। ভারতবর্ষের শস্য ভাণ্ডার তারা ব্যবহার করছেন, ভারতবর্ষের যাবতীয় সম্পদ তারা ভোগ করছেন, অথচ আমরা ভারতীয়রা তাদের কাছে আমরা ঘৃণার পাত্র। এই জিনিসগুলো কিন্তু ভারতবাসীরা ভালোভাবে মেনে নেয়নি। এই বিষয়গুলোর জন্য ভারতবাসীরা কিন্তু ক্ষোভে ফুঁসছিল। আর এই দীর্ঘদিনের ক্ষোভ, যেটা 1857 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহের রূপ নিয়েছিল। আমরা জানি যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। আর এই 1857 সালে যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, এর কিন্তু নানা কারণ আছে। এবার যদি কারণগুলো বলা যায় কী কী কারণ, আমি বলেছি একাধিক কারণ। একাধিক কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে, যদি মেজর কারণ বলা যায় তাহলে হচ্ছে মানে এক কথায় প্রত্যক্ষ কারণ, তাহলে এনফিল্ড রাইফেলের ঘটনাটা। এই কারণটি ছাড়াও কিন্তু অন্যান্য কারণও আছে, যেটা আমরা ক্লাস 8-এ কিছুটা হলেও আমরা পড়েছি বা একটা কম বেশ প্রত্যেকের আমাদের একটু ধারণা আছে। তাহলে একাধিক কারণগুলির মধ্যে যে কারণগুলো বলছিলাম সেটা হচ্ছে প্রথম সামাজিক কারণ। মানে 1857 সালের মহাবিদ্রোহ যে হয়েছিল, নির্দিষ্ট কোনো একটি কারণে কিন্তু হয়নি, এর একাধিক কারণগুলো ছিল। আর এই একাধিক কারণগুলির মধ্যে হচ্ছে একটি কারণ সামাজিক কারণ। সামাজিক কারণ বলতে কি বোঝা যায়? সামাজিক কারণ হচ্ছে যে আমি প্রথম সূচনাতেই যে বিষয়টা বলেছিলাম, যে 1757 পরে ভারতবর্ষের স্ট্রাইনটা যখন ইংরেজদের হাতে চলে যায়, তখন কিন্তু আমাদের তারা ঘৃণা করতে শুরু করে। আমরা তাদের ঘৃণার পাত্র হয়ে দাঁড়াই। আর এই সামাজিক কারণগুলির মধ্যে হচ্ছে সেই কারণটি একটি, সেটি যে ইংরেজরা এদেশে মানুষকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত। তাদের চোখে ভারতীয় ছিল নেটিভ, অর্থাৎ কালা আদমি। আমরা ছিলাম তাদের চোখে অধঃপতিত জাতি। ইংরেজের ঘৃণা ও অসম্মান ভারতীয় জনমানুষে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি ছিল ভারতবাসীর মনের মধ্যে। তারপর যদি বলা যায় যে ভারতবাসীর থেকে তারা একটা দূরত্ব বজায় রেখেছিল, সমদূরত্ব। আজ বর্তমানে যে আমাদের যে সংকটময়ী পরিস্থিতির মধ্যে আমরা, অর্থাৎ কোভিড-19 জন্য, করোনা ভাইরাসের জন্য আমরা একে অপরের থেকে একটু সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি আমরা। ঠিক ইংরেজরা কিন্তু ভারতীয়দের কাছ থেকে তারা একটু দূরত্ব বজায় রেখেছিল, কারণ আমরা ছিলাম একটা অধঃপতিত জাতি তাদের চোখে। তারপর যদি বলা যায়, চাকুরির ক্ষেত্রে একটা বঞ্চনা তৈরি করেছিল। কিরকম বঞ্চনা? যে দেখা গেল যে একজন ভারতীয় এবং একজন ইংরেজ, শিক্ষাগত যোগ্যতা এক, তার স্কিল, অ্যাবিলিটি, কোয়ালিটি সব এক, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যেত ইংরেজরা সমযোগ্যতা থাকা সত্ত্বেও তারা ভালো চাকরি পেত, সেই জায়গাতে ভারতীয়রা সেই চাকরি সুযোগটা পেত না। দ্বিতীয় কারণ যদি বলা যায়, তার প্রথম কারণটা বললাম সামাজিক কারণ।
সেকেন্ড কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। আঠারোশো 17 সালে মহাবিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আমি প্রথমে বলেছি যে 1757 সালে পলাশী যুদ্ধের পর দ্বিতীয় যেটা জয় তাদের হচ্ছে বক্সার যুদ্ধ। আর এই বক্সার যুদ্ধের জয়ের পর তারা কিন্তু আর পিছনের দিকে তাকায়নি, বা সেরকম পরিস্থিতিও তাদের তৈরি করেনি। বক্সার যুদ্ধের 1 বছর পরেই 1765 খ্রিস্টাব্দে তারা দেওয়ানি লাভের অধিকার পায়। আর এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুবা বাংলায় একটা অর্থনৈতিক ঔপনিবেশিক অর্থনীতি প্রয়োগ করে, যা পরে গোটা ভারতবর্ষকে গ্রাস করেছিল। কীরকম? এই ঔপনিবেশিক অর্থনীতি প্রয়োগের মধ্য দিয়ে এদেশের যে কুটির শিল্প ধ্বংস হয়ে গেছিল। তাহলে কুটির শিল্প যদি ধ্বংস হয়, তাহলে যে কুটির শিল্প ছিল, যেখানে যারা কুটির শিল্পে যারা কাজ করতেন, যারা কুটির শিল্পী, এই কুটির শিল্পী সহ বহু মানুষের যে রুজি রোজগার সেটা বন্ধ হয়ে যায়। তারপর যদি বলা যায় এদেশে কোম্পানি ও তার বণিকরা একচাটিয়া বাণিজ্য করার অধিকার পায়। আমরা ক্লাস 8-এ কিন্তু জিনিসটা খুব ভালোভাবে পড়েছি। কীরকম? যে ভারতবর্ষে দেশীয় শিল্প ধ্বংস হওয়ার একটা মূল কারণ ছিল তাদের সাম্রাজ্যবাদীর নগ্ন নীতি। আর এই যে আমি একচাটিয়া বাণিজ্যের কথা বললাম, যে একই দেশে 2 রকম নীতি গ্রহণ করত। বিদেশি বণিকদের জন্য একরকম নিয়ম, আর দেশীয় বণিকদের জন্য আর এক নিয়ম, যার ফলে দেশীয় বণিক, দেশীয় শিল্প, দেশীয় শিল্পী সবাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থনৈতিক কারণের আরেকটি অন্যতম কারণ বলতে যদি বলা যায়, সেটা হচ্ছে ভূমি রাজস্ব নীতি। দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। আর এই দ্বৈত শাসন ব্যবস্থা চালুর মধ্য দিয়ে চাষিদের উপর দ্বিগুণ ভূমি রাজস্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে একাধিক নিয়ম চালু করা হয়েছিল, যেরকম চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত। এই নানা বন্দোবস্ত প্রচলন করার ফলে কৃষকদের অবস্থা একদম এক কথায় তারা নিঃস্ব হয়ে পড়েছিল। সম্পদের বহির্গমনের কথা যদি বলা যায়, যে 1757 সালে পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষের যে সম্পদ জলের মতো তারা ভারতবর্ষ থেকে তারা ইংল্যান্ডে পাচার করে, যেটা সম্পদের বহির্গমন বলা হচ্ছে। এছাড়া অন্যান্য কারণও ছিল অর্থনৈতিক কারণের মধ্যে। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে আমি যেটুকু বললাম সেটা হচ্ছে যে একটা ঔপনিবেশিক অর্থনৈতিক প্রয়োগ, ভূমি রাজস্ব বৃদ্ধির ফলে ভারতবর্ষের চাষিদের অবস্থা নিঃস্ব হয়েছিল, সম্পদের বহির্গমন, এগুলো অর্থনৈতিক কারণের মধ্যে একটু পড়ছে। পরের যে কারণটা, এটা 1817 সালে মহাবিদ্রোহের আরেকটি অন্যতম কারণ, সেটা হচ্ছে সামরিক কারণ।
1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নায়ক ছিল ভারতীয় সিপাহীরা। তাহলে এই জায়গায় কি বলা যাবে যে 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম নায়ক বললাম ভারতীয় সিপাহীরা, আর তারা সামরিক বিভাগের মধ্যেই পড়ছে। আর এই সামরিক কারণের মধ্যে পড়ছে বৈষম্যমূলক নীতি। কিরকম বৈষম্যমূলক নীতি? ভারতীয় সিপাহীরা যেহেতু সামরিক বিভাগের মধ্যে পড়ছে, তাহলে একই জায়গায় একই ডিপার্টমেন্টে ভারতীয় সিপাহীরাও এবং ইংরেজ সিপাহী বা সেনারাও চাকরি করতেন। কিন্তু এই জায়গায় ব্রিটিশ সরকার দ্বিচারিতা করত। কিরকম দ্বিচারিতা? একই র্যাঙ্কের চাকরি করা সত্ত্বেও ইংরেজদের বেতন, ইংরেজ সৈন্যদের বেতন আলাদা, ভারতীয় সিপাহীদের ও সৈন্যদের বেতন আলাদা, তাদের খাওয়ার মান আলাদা, ভারতীয় সিপাহী বা সৈন্যদের খাওয়ার মান আলাদা। যে জিনিসটা ভারতীয় সিপাহীদের একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। তাছাড়া ইংরেজরা ভারতীয় সিপাহী বা সৈন্যদের উপর অত্যন্ত দুর্ব্যবহার করত। ভারতীয় সিপাহীদের গালিগালাজ করত ইংরেজ সৈন্যরা, তাদের কুরুচিপূর্ণ কাজ করতে বলতো। অর্থাৎ ভারতীয় সিপাহীদের ইংরেজ অধীনস্থ যারা মানে অফিসার যারা ছিলেন, তাদের নির্দেশ মতো ভারতীয় সিপাহীদের কুরুচিপূর্ণ, যেটা রুচিতে বাধে, সেই সমস্ত কাজ করতে বাধ্য করাতো। আর এর মধ্যেই 1857 সালে লর্ড ক্যানিং ঘোষণা করে যে ভারতীয়, বিশেষ করে বেঙ্গলের যারা আর্মি আছে, সেই সমস্ত আর্মিদের যে কোনো সময় তাদের দূরে যেতে হতে পারে। কীরকম দূরে? যেই সমস্ত জায়গা খুব ঝুঁকিপূর্ণ, প্রাণ নাশের একটা আশঙ্কা থাকে, ঝুঁকিপূর্ণ সব সময়, সেই সমস্ত জায়গায় ব্রিটিশ সরকার ভারতীয় সিপাহীদের সেখানে তাদের ডিউটিতে পাঠাতো। বিশেষ করে সমুদ্র জায়গায়, জলপথে, তখন কালাপানি, কারণ সেখানে কালাপানি পার হওয়ার একটা ভয় ছিল, আর সে সমস্ত জায়গাতেই ব্রিটিশ সরকার ভারতীয় সিপাহীদের বাধ্য করাতো। এর পরের যে কারণটা, সেটা হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে বলা যায় যে এর আগেও আমরা পড়েছি এই বিষয়টা, বা ক্লাস 8-এ পড়েছি, কিন্তু আমরা আরো ভালো করে এই বিষয়টা পেয়ে যাবো কোথায়? পঞ্চম অধ্যায়ে, যে ভারতবর্ষে একসময় খ্রিস্টান মিশনারিদের আগমন দেখা দিয়েছিল, আগমন হয়েছিল। তাহলে কোম্পানি শাসনের শুরু থেকেই ভারতে খ্রিস্টান পাদ্রী ও ধর্মযাজকরা এই দেশে খ্রিস্ট ধর্ম প্রচারের একটা ব্যাপক উদ্যোগ নিয়েছিল। আর এই খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইংরেজি শিক্ষা প্রসারের জন্য তারা বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা করেছিল। আর এই যে ইংরেজি শিক্ষা প্রদানের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল, এই জিনিসটা কিন্তু বিশেষ করে যে রক্ষণশীল যারা ভারতীয়, তারা কিন্তু সন্দিহান হয়ে পড়েছিল যে খ্রিস্টান মিশনারিরা ইংরেজি ভাষা চর্চা, বিভিন্ন জায়গায় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান
এই সমস্ত জিনিসগুলো করার কারণ কি? তাহলে এটাও একটা বলা যায় যে 1817 সালে ধর্মীয় কারণের মধ্যে এটি একটি অন্যতম কারণ। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শিক্ষা নীতি আমরা এর আগে পড়েছি 2 নম্বর চ্যাপ্টারে, যে 1813 সালের সনদ আইন অনুযায়ী ভারতীয়দের শিক্ষা খাতের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই 1 লক্ষ টাকা কোন খাতে খরচ করা হবে এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছিল তখন। মানে আমার বলার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কোম্পানির শিক্ষানীতি, কোম্পানি তার ঔপনিবেশিক স্বার্থ চরিতার্থ করতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই ভারতবর্ষে তারা ইংরেজি ভাষা প্রচার এবং প্রসার করার জন্য কোনো ইচ্ছাই তারা অপূর্ণ রাখেনি। আর এই ভারতবর্ষে ইংরেজি ভাষা প্রচার হোক আর প্রসারেই হোক, এটা করার নৈপুণ্য তাদের ছিল, ব্যক্তিগত তাদের উদ্দেশ্য ছিল, তাদের স্বার্থের জন্য, আমাদের ভারতবাসীর স্বার্থের জন্য নয়। তাহলে কোম্পানির এই প্রাচ্য শিক্ষা বিরোধী, মানে এক কথায় ইংরেজি ভাষাটা যে বললাম সেটা পাশ্চাত্যের মধ্যে পড়ছে, তাহলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যই ইংরেজিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে প্রাচ্যটাকে যেখানে গুরুত্ব দেওয়া হলো সেখানে উপেক্ষা করা হলো, পাশ্চাত্যকে গুরুত্ব দেওয়া হলো সেখানে প্রাচ্যকে উপেক্ষা করা হলো। আর এই প্রাচ্য শিক্ষা বিরোধী নীতিকে ভারতবর্ষের যারা রক্ষণশীল হিন্দু এবং ধর্মগড়া যারা মুসলমান, এই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু ভালোভাবে নেয়নি। সমাজ সংস্কারের ক্ষেত্রে যদি দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু সমাজ সংস্কারমূলক আইন প্রবর্তন করে, যেমন সতীদাহ প্রথা, একটা সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ করেছিল, বিধবা বিবাহ আইন পাশ করেছিল। তাছাড়া এদেশে স্ত্রী শিক্ষার প্রসার, পাশ্চাত্য শিক্ষার প্রসার, রেলপথ স্থাপন ও টেলিগ্রামের প্রচলন, রক্ষণশীল ভারতবাসী এই সমস্ত জিনিস কিন্তু ভালোভাবে নেয়নি। অন্যান্য কারণের মধ্যে যদি বলা যায় যে লর্ড ডালহৌসি এক সময় যে নিষ্কর জমি ছিল, এই নিষ্কর জমি ব্যবহারের জন্য একটা ইনাম কমিশন বসিয়ে বহু মুসলমান, বিশেষ করে যারা মৌলভী পরিবারের ছিল, এই ইনাম কমিশন বসিয়ে বহু মৌলভী পরিবারের জমি কিন্তু কেড়ে নেয়। অযোধ্যার নবাব মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের অবমাননায় মুসলমানরা ক্ষুব্ধ হয়েছিল। কারণ ভারতবর্ষের আমাদের একটা ঐতিহ্য, হিন্দু মুসলিমদের যে আমাদের একটা ঐতিহ্য, এই ঐতিহ্যের উপর কিন্তু ধীরে ধীরে আঘাত হানছে। তারপরে যদি বলা যায় যে ফৌজদারি আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রবর্তনের ফলে সেখানেও গোড়া, বিশেষ করে যারা মুসলমান তারাও ক্ষুব্ধ হয়েছিল। এবার আমরা এতক্ষণ পর্যন্ত 1817 সালে যে কারণগুলো আমরা জানলাম, সামাজিক, অর্থনৈতিক, সামরিক এবং ধর্মীয়, এই কারণগুলো তো আছেই। এই কারণগুলোর বাইরে সব চাইতে যেটা মেজর কারণ 1817 সালে মহাবিদ্রোহের, মানে যে কারণটা বারুদের স্তূপের উপর দেশলাইয়ের কাঠি মেরেছিল, সে কারণটা হচ্ছে এনফিল্ড রাইফেলের ঘটনা। এনফিল্ড রাইফেলের ঘটনাটা কি? আমরা যে সময়ের ইতিহাস আজকে আমরা মন্থন করছি, কারণ তখন শাসক তো ইংরেজরা, শাসিত আমরা ইংরেজদের অধীনে আমরা চাকরি করতাম। তাই সেই সময় ভারতীয় সিপাহ বাহিনীতে
হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু সেখানে চাকরি করতেন। আর এই ভারতবাসীর হিন্দু মুসলিমদের উপর ধর্মের উপর আঘাত হানার জন্য, হিন্দু মুসলিমকে বিচ্ছিন্ন করার জন্য যে সিপাহীরা যে কার্তুজ ব্যবহার করত, সেই কার্তুজের একটা টোটা থাকতো, যে খলসটি মুখ দিয়ে কাটতে হতো সিপাহীদের। হঠাৎ গুজব রটে যায় যে সিপাহীরা কার্তুজের যে খলসটি দাঁত দিয়ে কাটে মুখ দিয়ে, সেটাতেই গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। তাহলে উভয় সম্প্রদায়ের মানুষ তারা ধর্মরাসের একটা আশঙ্কা দেখে যে আমাদের জাত চলে যাবে, তারা কাটতে অসম্মতি প্রদান করে। ঠিক এরকম পরিস্থিতিতে 1857 সালে 29শে মার্চ মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম সেদিন বিদ্রোহ শুরু করে। মঙ্গল পাণ্ডে প্রথম দিনেই হিউসন এবং বাফেরকে হত্যা করে, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1 সপ্তাহের মধ্যে তাকে ফাঁসির কাঠে ঝোলানো হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। তাহলে এই ছিল 1857 সালে মহাবিদ্রোহের মোটামুটি যে কারণগুলো বললাম, এই ঘটনাগুলো। তো তোমরা প্রত্যেকেই যে প্রশ্নগুলো আমি 4টে এখানে আমি লিখলাম, 1857 সালে মহাবিদ্রোহের কারণগুলির মধ্যে সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, ধর্মীয় কারণ, এই 4টি কারণ তো পড়বে। এর বাইরে তোমরা আরেকটা জিনিস বেশি মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণটা। তোমরা টেক্সটটা ভালো করে পড়বে, ছায়ারটা পড়বে, সচিরটা পড়বে, বা তোমরা এর বাইরেও যদি পড়তে পারো। মানে মূলত মূল বিষয়টা হচ্ছে যে টেক্সটটা ভালো করে পড়বে। টেক্সট না পড়লে কিন্তু বিস্তারিত জানতে পারবে না। আর আজকে যে টপিকগুলো আলোচনা করলাম, যদি কারো অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে। আমি যে টপিকটা আলোচনা, এর মধ্যে তোমাদের যে কোনো ধরনের তোমাদের জিজ্ঞাসা থাকুক তোমরা আমাকে জানাবে। আর এগুলো পড়ে যে 4-5টে প্রশ্ন দিলাম, পরে তোমরা খাতায় প্র্যাকটিস করবে। আমি হয়তো অধ্যায়টা শেষ করে মাঝে কোনো একদিন হয়তো লেকচার মেথড সেদিন থাকবে না, হয়তো আমি বলে দিলাম যে অধ্যায়ের যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো আমি লিখতে দিতে পারি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।